রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে এই সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। 24 জুলাই আন্দোলনে ছাত্র জনতার দাবি ছিল বৈষম্যহীন বাংলাদেশ। 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। কিন্তু সংসদ থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য কি কমেছে? একদিকে প্রধানমন্ত্রী বলছেন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বৈষম্যের অভিযোগ তুলে বলছেন সংসদ থেকে শুরু করে সংসদের বাইরেও বিভিন্ন ক্ষেত্রে জামায়াত বৈষম্যের শিকার হচ্ছে। সত্যি কি বৈষম্যের শিকার হচ্ছে জামায়াত? আবার জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্যরা অভিযোগ করেছেন তারা বৈষম্যের শিকার হচ্ছেন। প্রশাসনেও রয়েছে বঞ্চনার অভিযোগ। সামাজিক বৈষম্য ক্রমশ বাড়ছে। মাত্র 1% মানুষের হাতে রয়েছে দেশের মোট সম্পদের 4/1 তাই গণ অভ্যুত্থানের 2 বছর পেরিয়েও এই প্রশ্ন রয়ে গেছে, দেশে বৈষম্য কমেছে নাকি শুধু সুবিধাভোগী ও বঞ্চিতদের তালিকা বদলেছে? বৈষম্য বঞ্চনার চিত্র নিয়েই আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য শিরিন সুলতানা, আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন, এবং আছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আব্দুল হাসান রুবেল। আপনাদের তিনজনকে আমন্ত্রণ আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে। আজকের আলোচনাটা শুরু করতে চাই কর্নেল আব্দুল বাতেন আপনাকে দিয়ে। সংরক্ষিত আসন মোট 50টা, সেই ক্ষেত্রে দল ও জোট ভিত্তিক নারী আসন বন্টন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংরক্ষিত নারী আসনের সংখ্যা 36টি, বাংলাদেশ জামায়াত ইসলামী অর্থাৎ 11 দলীয় জোট মিলে সংরক্ষিত নারী আসন 13টি। সেই ক্ষেত্রে জামায়াতের পক্ষ থেকে জামায়াতের আমির যেই অভিযোগগুলো করেছেন সেটি নিশ্চয়ই আপনি শুনেছেন। এই আসন আসলে কয়টা পাওয়া উচিত ছিল, বা এই অভিযোগের ভিত্তি নিয়েও আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এই বৈষম্যের প্রশ্ন তো প্রসঙ্গত আজকে আপনাদের বিষয়ের মধ্যেই নির্ধারণ করা হয়েছে। আমাদের মোট আসন হচ্ছে 300, তার বিপরীতে আমাদের সংরক্ষিত আসন আছে 50। এটা হিসাব করলে আমার মনে হয় বোঝা যাবে যে আমাদেরকে সম্ভবত কম দেওয়া হয়েছে। আমি নিজে হিসাব করে দেখিনি, তবে এই খবরটা আমিও পড়েছি। যেহেতু বলেছেন নিশ্চয়ই কম দেওয়া হয়েছে, তো হিসাবে আমাদের একজন বেশি পাওয়ার কথা ছিল। আর বৈষম্য তো শুধু আসন বন্টনের ক্ষেত্রে না, সামগ্রিকভাবে বৈষম্য আছে। সংসদের ভেতরে আছে, সংসদের বাইরে আছে, এবং বিশেষ করে বিভিন্ন ধরনের বরাদ্দ প্রদানের ক্ষেত্রে বৈষম্যের বিষয়টা খুবই খুবই প্রকট। আমির জামাত যে প্রসঙ্গটি এনেছেন সেটা তো তিনি এমনি আনেননি, তথ্যভিত্তিক আছে। প্রশাসনে বৈষম্য আসে। প্রশাসনে যেমন ছোট্ট একটা উদাহরণ দেই, এ যাবৎ মনে হয় 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করা হয়েছে। এগুলো সবগুলো আমরা যতটুকু জানি দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে। এখন এটাও তো একটা বৈষম্য। এখানে তো বিরোধী দল হোক অথবা সাধারণ শিক্ষক যারা নিরপেক্ষ কিন্তু যোগ্যতা আছে তাদের মধ্য থেকেও দেওয়া যেত, সেটাও কিন্তু করা হয়নি। 64টি জেলায় যে জেলা পরিষদের প্রশাসক বসানো হয়েছে সবগুলো কিন্তু সরকারি দল থেকে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন যে কয়টি আছে সম্ভবত 11টি বা এই ধরনের 12টি, সবগুলো সরকারি দল থেকে দেওয়া হয়েছে। তো প্রশাসনের ক্ষেত্রেও তো এইসব জায়গায় কিন্তু ইচ্ছা করলে
অপোজিশন থেকে কিছু স্পেস দেওয়া যেত। মানে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা যে সকলকে নিয়ে বাংলাদেশ গড়ার, তো সেই ঘোষণা তো কাজে আমরা দেখছি না, কাজে তার বাস্তবায়ন পাচ্ছি না। কাজেই যদি সকলকে নিয়ে বাংলাদেশকে গড়তে হয় তাহলে বাংলাদেশের সকলকে নিয়েই গড়তে হবে, সব শ্রেণী পেশার মানুষকে নিয়েই। সরকারি দল সরকার গঠন করছে, ধরে নেন 50-51% ভোট পেয়েছে। বাকি যে যে ভোটার, তারাও তো এই দেশের মানুষ। যদি তাদেরকে এইসব সুযোগ থেকে বঞ্চিত করা হয় তাহলে তো এই বঞ্চনাটা তাদের ভাগ্যেই পড়ে, তাদের ঘাড়েই বঞ্চনাটা পড়ে। এবার 50% ভোট পেয়েছে বা 51% ভোট পেয়েছে, কিন্তু অতীতে আমরা দেখেছি 40-42-45% ভোট পেয়েও সরকার গঠন করেছিল। এই প্র্যাকটিসটা কিন্তু আগ থেকেই চলে আসছে। যে দল সরকার গঠন করে এককভাবে এই সুযোগ সুবিধা থেকে শুরু করে পদ পদবি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের সবগুলো সরকারি দল ভোগ করে। তো আমরা যেহেতু বিগত জুলাই আন্দোলনে বৈষম্যহীন একটি সমাজ গড়ার স্বপ্ন আমাদের ছিল, বিশেষ করে এদেশের যে তরুণ সমাজ, ইয়াং জেনারেশন, তাদের মধ্যে এই স্বপ্ন ছিল এবং এই স্বপ্নকে ধারণ করেই তারা তাদের জীবন বাজি রেখে আন্দোলন করেছে। দেশের সাধারণ মানুষ ছিল, তার মধ্যে রাজনৈতিক দলগুলোও ছিল। সকলের আকাঙ্ক্ষা ছিল যে এই একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত করা, একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করা। সেটা কিন্তু আমরা সরকার গঠনের পর পাইনি। জি, শিরিন সুলতানা, একই প্রসঙ্গ নিয়ে আসি যে জামায়াতের আমির যে অভিযোগটি করেছেন, অসাংবিধানিকভাবে সংরক্ষিত আসনে বিরোধী দলের তুলনায় ক্ষমতাসীন দলের বেশি নারী সদস্যকে বসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সেই ক্ষেত্রে এই অভিযোগের ভিত্তি দেখছেন কিনা বা যৌক্তিকতা কতটুকু, এবং সেই ক্ষেত্রে আপনাদেরই একজন সংরক্ষিত নারী সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি বলেছেন নারী সংসদ সদস্যদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়, তাদেরকে নিজ এলাকায় ঢোকার সময়ও সম্মুখীন হতে হয় নানা ধরনের দেখা যায় যে বাধা, কিংবা নারী সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন সরকারি দলে, বা সেই ক্ষেত্রে সেখানেও একটি দ্বন্দ্ব তৈরি হওয়ার সুযোগ থাকে। তিনি এমনটা উল্লেখ করেছেন যে এমন সময় ডিসিএসপিকে বলে দেন সেই সব নারী সংসদ সদস্যরা যারা নির্বাচিত হয়েছেন যে আমি যা বলবো সেটাই হবে। তো সেই ক্ষেত্রে এই যে দ্বন্দ্ব নিয়ে কথা বলছেন সংরক্ষিত নারী আসন এবং নির্বাচিত যারা হয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে, এই দ্বন্দ্বটা কিভাবে তৈরি হলো? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল ওয়ানের সকল দর্শক শ্রোতাকে আমি আমার পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রথমেই যে কথাটি বলেছেন যে সংসদে নারী আসনের যে আপনার নির্ধারণ করা হয় সেটা আমাদের আনুপাতিক সংখ্যা অনুসারে, হ্যাঁ, সেটা খুব সম্ভবত 6 জনে একজন। তো সেই আনুপাতিক হারেই আমরা যে আসন পেয়েছি সেখানে আমরা 36টা আসন পেয়েছি এবং জামাত ইসলাম পেয়েছে 12টি। হ্যাঁ, আর এটা কিন্তু স্বাধীনতার পর থেকে, এটা কিন্তু নতুন এবার না, স্বাধীনতার পর থেকে যেভাবে আমরা নারী আসন আগে ছিল 15 জন, তারপরে আসছে 30 জন। হ্যাঁ, সেটা কিন্তু আপনার আনুপাতিক আপনার মোট আসনের থেকে তখন আমরা যে কটা আসন পাই সংসদে সেই আসন অনুসারে আমার নারী সংখ্যা আমাদের নির্ধারিত হয়। সেখানে আমরা 36টা পেয়েছি, একজন স্বতন্ত্র, আর হচ্ছে 12 জন হচ্ছেন আপনার জামায়াত ইসলামে। তো সেখানে আসলে এখানে বৈষম্যের কোনো বিষয়ই না, এটা নির্ধারিত। এটা আমাদের আগের সরকারও তাই করেছে, তার আগে এটা হয়ে আসছে। এটা কোনো আপনার আনুপাতিক হারে আমাদের আসন বন্টন হয়। আমি যে জামায়াতের আমিরের যে অভিযোগটি সেটা আমলে নেওয়ার কিছু নেই, কারণ এটা আমরা আমাদের প্রাপ্ত আসন থেকে আমাদের নারী আসন সংখ্যা নির্ধারিত হয়। কাজে এখানে আপনার বৈষম্যের কিছু নাই। তারপর ধরেন সংসদে অনেক সময় অনেক কথাই হয়, ধরেন সরকারি দলে বিরোধী দলে। তো আমাদের যেমন একটা বিষয় নিয়ে বিরোধী দলের মাননীয় নেতা তিনি বলেছিলেন যে আমরা অমুক বরাদ্দটা পাইনি, অমুক বরাদ্দটা সরকারি দল পেয়েছে, আমরা পাইনি। কিন্তু পরবর্তীতে দেখা গেছে আমাদের প্রধানমন্ত্রী সংসদের নেতা তিনি কিন্তু তার বিদায়ী বক্তৃতার সময় সেই সংসদে তিনি বলে দিয়েছেন যে আমরা যে কথাটি আপনি উল্লেখ করেছেন সেই বরাদ্দটা আমরা প্রতিটা বিরোধী দলের সদস্যকে এটা দেওয়া হবে।
কোনো একটা কারণে ত্রুটি হতে পারে, এটা আমরা ইয়ে করতে পারি, কিন্তু আপনারা সবাই পেয়ে যাবেন। হ্যাঁ, এবং আমরা যতটুকু জানি তাদের সবাইকে এই বড় 10 লাখ টাকার একটা বরাদ্দ ছিল, সেটা তাদেরকে পরবর্তী বলছে আপনারাও 10 লাখ টাকা, আমরা যতটুকু জানি এই 10 লাখ টাকা বরাদ্দ তারা বিরোধী দলের নেতারাও পেয়েছেন। এখন কথা হলো যে এখানে বৈষম্য তো অনেক কিছুতে ভাই যেমন বললেন, তো এখন ধরেন আমার নির্বাচনী আমরা একটা ম্যানিফেস্টো তৈরি করেছি, আমার কিছু ওয়াদা জনগণের কাছে আছে, হ্যাঁ, আমার দলের কিছু ওয়াদা জনগণের কাছে আছে। সেই যে আমার ধরেন আমার যে সেই আপনি 31 দফা, তো 31 দফা বাস্তবায়ন তো আমাকেই করতে হবে, আমার দল কি করতে হবে। হ্যাঁ, আমি নির্বাচনে ইস্তেহার দিয়েছি, আমার দল যেহেতু জিতে আসছে, সেটা যদি আজকে অন্য দল জিতে আসতো, সেটা তার দলীয় যে ওয়াদা দিয়ে জনগণের কাছে যে ওয়াদা দিয়ে সে ভোট নিয়েছে, সে তার ওয়াদা পূরণ করবে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ম্যানিফেস্টো বা যে ওয়াদা আমরা দিয়েছি জনগণের কাছে, তাহলে আমার দায়িত্ব কি আমার ওয়াদা পূরণ করা। তো সেই ওয়াদা পূরণ করতে গেলে অবশ্যই আমার একটা প্রশাসন দরকার, আমার একটা কাঠামো দরকার, আমার লোকবল দরকার। তো সেই লোকবল তো আমাকে আমার মতো করে নিতে হবে। হ্যাঁ, যেটা সারা বিশ্বেই কিন্তু আছে। আপনি আমেরিকার আপনি বলেন যে দল ক্ষমতায় আসে, তার 3 মাস আগে থেকে তারা সে প্রশাসন গোছাতে থাকে, তার নিজের গোছাতে। তা আমাদের তো অতটা না, কিছুটা হলো তো আমার নিজের বাস্তবায়ন, আমার যে ওয়াদাটা, আমার যে জনগণের কাছে যে প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়নের জন্য আমার কিছু লোক বলার প্রয়োজন হয়। সেটা তখন সে দল চেষ্টা করে, তার কিছু হলো সেটা দলীয় না হোক, প্রশাসনের মধ্যে থেকে চেষ্টা করে তাদেরকে বেছে নিয়ে তার কর্মসূচিটাকে এগিয়ে নিয়ে যাওয়া। সেটাকে যদি আপনার বৈষম্য বলেন, তাহলে আসলে বলার কিছু নেই। হ্যাঁ, আর নির্ভর চৌধুরী মনি যে কথাটা বলেছে, এটা ধরেন আমি একজন নারী সাংসদ হিসেবে, আপনি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আপনি যদি বলেন এক নিমিষে সব তৈরি হয়ে যাবে, সেটা আপনি দলকে বলে কোনো লাভ নেই। এখানে আমার একটা প্রশ্ন আছে শিরিন সুলতানা, যেহেতু বিএনপি নিয়ে কথা হচ্ছে, আপনারা সরকারি দলে আছেন এবং বিএনপির একজন নারী সংসদ সদস্য হিসেবে নীলোফার চৌধুরী মনি যেটি বলেছেন, এবং আপনিও জি বলেন। হ্যাঁ, এটা কিন্তু উনি নির্ভর চৌধুরী মনি যে কথাটা বলেছেন, হ্যাঁ, আমরা সাংসদরা আমাদের কিন্তু নির্দিষ্ট কোনো এলাকা নেই। হ্যাঁ, আমাদের এটা কখনোই ছিল না। হ্যাঁ, এটা ধরেন আমাদের বিএনপি সরকারের সময় ছিল, আমরা যখন 30 জন এমপি ছিলাম, তখন আমাদের 2টা জেলা নিয়ে একটা নির্বাচনী এলাকা ছিল। পরবর্তীতে যখন শেখ হাসিনা সরকার এসে, তখন কিন্তু আওয়ামী লীগের সরকারের সময় কিন্তু তাদের কোনো এলাকা ছিল না। মানে এইটাই আপনার আমাদের অধিকারকে সবচেয়ে বেশি ধ্বংস করে। না, সেটা তো করছেই, কিন্তু যেহেতু সবসময় এই যে নিজের এলাকায় নিজের এলাকার উন্নয়নের জন্য কাজ করতে যদি তারা নাই পারেন বা ঢুকতে না পারেন, যেমনটা তিনি বলেছেন, আরো বেশ কিছু অভিযোগ তিনি করেছেন। নিজের এলাকা ঠিক না, এটা আমরা বলেছি কেন করি, আমাদের একটা না, সেক্ষেত্রে বিএনপি যে সবসময় নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলে এবং জামায়াতকে আরো প্রশ্নবিদ্ধ করে, নারীর ক্ষমতায়ন নিয়ে জামায়াতের অগ্রগতি নেই বা অগ্রসর নেই বা দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তোলে, সমালোচনা করে, সেই ক্ষেত্রে এখন বিএনপিকেও তো সমালোচনা করা যায়, তারা যে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলে, সেক্ষেত্রে এখানে আসলে বিএনপি বলে না, আমি সেটাই বলছি। আমি নিজে, আপনিও একজন নারী, আপনি বুঝতে পারছেন যে এই সমস্যা আপনার প্রফেশনেও আপনি ফেস করছেন, আমি আমার রাজনৈতিক পর্যায়ে ফেস করেছি। সেটা যদি বলেন, আমরা যারা ছাত্রদল করেছি, আমি ছাত্র রাজনীতি থেকে এসেছি, আমার ছাত্র রাজনীতির সাথে আমি যাদের সাথে ছাত্র রাজনীতি করেছি, এখন তারা ম্যাক্সিমামই অনেক উপর পর্যায়ে রয়ে গেছে, তারা দলীয় আমার চেয়ে অনেক বড় পোস্টে রয়েছে, এমনকি মিনিস্টার হয়ে গেছে। তো সেটা যদি বলেন, সেখানে তো বৈষম্যের শিকার সব জায়গায় আমরা হচ্ছি, সেটা বিএনপি বলেন, জামাত ইসলাম বলে, আমি মনে করি সব জায়গায় আমরা এই ধরনের বৈষম্যের শিকার হচ্ছে। আর ধরেন আমার নির্বাচনী এলাকা যদি বলেন, সেটা তো আমাদের যে এখন কর্মক্ষেত্র দিয়েছে, ধরেন আমাকে 4-5-এ দিয়েছে, ঢাকা 4-5, অর্থাৎ আপনার ডেমরা এবং শ্যামপুরি। আমাকে আমার কাজ করার, মানে আমার দল থেকে বলেছে তুমি তোমার কাজগুলো এখানে করতে পারো, যেখানে আমাদের দলীয়, এখানে জামাত ইসলামের সংসদ সদস্য রয়েছে, এখানে আমার দলের যে কাজ করে নির্বাচন করেছেন, তিনি নির্বাচিত হতে পারেনি। আমার কাজটা হচ্ছে তাদেরকে সহযোগিতা করা। এখন আমার কাজটা কি, আমি আমার সরকারের পক্ষ থেকে আমার যে বরাদ্দটা আসবে, আমি তো ওই এলাকায় দিব, যেহেতু আমাকে ওই এলাকায় নির্ধারণ করা হয়েছে। এখন যদি জামাত ইসলামের ভাইরা যদি আমাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করেন, হ্যাঁ, সেখানে কিন্তু একই সমস্যা, আমার দলে যেমন সমস্যা, আপনি বিরোধী দলে ওখানে গিয়েছে, ওখানে আমি একই সমস্যা ফেস করছি। ওনারা হয়তো মনে করছে যে ওনাদের মাধ্যমে কেন বরাদ্দ আসবে। তা আমরা যে নারী সংসদ হয়েছে, আমাদের তো আমি আপনাকে এটুকু বলতে পারি যে বর্তমান প্রধানমন্ত্রী, যেটা বিগত দিনে কখনো হয়নি, আমাদের বিএনপি সরকারও কখনো করেনি, নারী সাংসদদেরকে প্রচুর পরিমাণে বরাদ্দ দিচ্ছেন। হ্যাঁ, আমি এই পর্যন্ত আপনাদের পুরুষ সাংসদটা যা পেয়েছে, আমরা নারী সাংসদটা কিন্তু তাই পেয়েছি। তাহলে এই বরাদ্দটা আমি কোথায় খরচ করব?
আমাকে যদি আমার নির্বাচন এলাকা আমাকে তো বলেনি যে আমি যে তো এলাকা আবার আপনাদের সংরক্ষিত নারী সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি কিন্তু এটাও বলেছেন এই বরাদ্দ নিয়ে, প্রতি বছর নির্বাচনী এলাকায় উন্নয়নের জন্য সাধারণ সংসদ সদস্যদের সরকারিভাবে থেকে বরাদ্দ দেওয়া হয়, বরাদ্দ নারী সংসদ সদস্যরা না পান আমরা না। এবার পাচ্ছি, এটা তিনি তো এটা অস্বীকার বলেছেন, না, তিনি- এটা আমরা পাচ্ছি। সে যদি বলে থাকে না নির্বাচন বলতে পারবে, কারণ ও পেয়েছে আমিও পেয়েছি। তাহলে উনি কেটে হ্যাঁ, কেন বললেন? হ্যাঁ, সেটা আমি জানি না। ও যেটা বরাদ্দ পেয়েছে আমিও সেটা বরাদ্দ কারণ আমি আপনাকে এই জন্য বলছি আমার হাজবেন্ড একজন, আমরা দুজনেই এবার সংসদে এসেছি, তো আমার হাজবেন্ড যে বরাদ্দটা পাচ্ছে আমি তো সাথে সাথে দেখছি যে আমিও সেটা বরাদ্দটা জি। আমার আসছে। সো আমি তো এটা বলতে পারবো না যে আমার সরকার আমাকে এখানে বৈষম্য ইয়ে করতে, বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু এই ব্যাপারে অনেক আন্তরিক আমাদের মহিলাদের ব্যাপারে। সমান পেয়েছেন, দুলে হয়ে যা পেয়েছে, আপনি তাই পাইছেন। মোটামুটি আমরা সে পর্যন্ত এখন পেয়েছি, কিছু কিছু অল্প কিছু বৈষম্য হবে কিন্তু ম্যাক্সিমাম আমরা পেয়েছি। বৈষম্য কেন? না এখানে আমরা আমার কাছে আপনি document আছে। আচ্ছা আপনি যদি বলেন যে একেবারে কর্নেল জেনারেল আব্দুল বাতেন সিটিজেন, আমার আপনার তো কাছে পার্থক্য আসবো। থাকবেই। আমি তো সংরক্ষিত, তাহলে আমি তো বলতাম যে আমি ইলেকশন করে আসছি। আমি বলছি ম্যাক্সিমামই পেয়েছি, আছে বৈষম্য আছে অল্প কিছু। আপনাদের মধ্যে তারা শুনেন, তারা যেভাবে দৌড়াদৌড়ি করছে, তারা আবার পার্সোনাল কিছু সংগ্রহ করছে, তারা বিভিন্ন মিনিস্ট্রিতে যাচ্ছেন, মিনিস্ট্রি থেকে তারা পার্সোনাল কিছু পার্সু করে নিচ্ছেন, সেটা আমিও তো যাচ্ছি না, আমি পাচ্ছি না। আমাদেরকে ঠোক একটা বরাদ্দ দেওয়া হচ্ছে, মোটামুটি এক সমানই দেওয়া হচ্ছে। জি, আবুল হোসেন রুবেল, শুরুতেই দুঃখিত জানাচ্ছি, শুরুতে আপনার নামটা একটু ভুল বলার জন্য এক্সট্রিমলি সরি। আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। আবার জামায়াতের পক্ষ থেকেও বৈষম্যের অভিযোগ উঠেছে, সেটি রাজনীতি থেকে শুরু করে সংস্কৃতি বা অর্থনীতির ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে, সব দিক থেকে। তাহলে আসলে এই যে নতুন বাংলাদেশ নিয়ে আমরা কথা বলি 5ই আগস্টের পরে, এই বৈষম্যহীন বাংলাদেশের আসলে দেখাটা কোথায়, বাস্তবে আসলে কি দেখতে পাচ্ছি আমরা, আপনার পর্যালোচনা কি বলে? ধন্যবাদ। প্রথমে আমি বলি যে এটাকে সামনে নিয়ে আসার জন্য আপনাদের ধন্যবাদ। বৈষম্যের প্রশ্নটা এই 24-এর আন্দোলনে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, কিন্তু 24-এর আন্দোলনের পরে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধিতার কথা বলে যে আন্দোলনটা শুরু হয়েছিল সেটার পরে এইটাও কিন্তু আর প্রধান ফোকাস থাকলো না, বিভিন্ন জিনিস প্রধান ফোকাসে চলে আসলো। কিন্তু এই যে বাংলাদেশে যে বৈষম্যটা আসলে আজকে আলোচনার আপনারা নিয়ে এসছেন সেটা হচ্ছে যে একটা দুইটা দল কিংবা পার্টি কিংবা ইয়ের জায়গায়, কিন্তু আসলে বৈষম্যটাকে যদি আমরা ব্যাপক অর্থে দেখি, জি। বাংলাদেশে আসলে জনগণের ভেতরে যে বৈষম্যের জায়গা আছে, এখানে আসলে যদি আমরা বলি যে এখানে বিশেষত দরিদ্র মানুষ, যে 1%-এর হাতে যে 4% সম্পদ, আর এই পুরো বাকি সম্পদ, তার চাইতেও যদি আমরা বৈশ্বিক সূচক টুচক দেখি, তাহলে দেখবো যে বাংলাদেশ বৈষম্যের দিক থেকে মোটামুটিভাবে বেশ উচ্চ বৈষম্যের একটা দেশ, যেখানে আসলে খুব কম সংখ্যক মানুষের হাতে অনেক সম্পদ এবং অনেক মানুষ আসলে প্রায় সম্পদহীন। তাহলে এই জায়গাটাকে যদি সমাধান করতে চায়, তাহলে এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। সরকার যে বৈষম্যহীনতার কথা বলছেন, সেইখানে আসলে আমার মনে হয় সেটাই প্রধান জায়গা, যে আসলে জনগণের ভেতরে যে বৈষম্য, সেই বৈষম্যটা কমিয়ে আনা। সেই বৈষম্যটা কমিয়ে আনার পদ্ধতি কি কি? যে যারা এখন বিভিন্ন দরিদ্র পরিবার আছে তাদেরকে নানা ধরনের সহায়তা করা, যেগুলো কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং অন্যান্য বিষয়াশয়ের মাধ্যমে সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা। আরেকটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা, কর্মসংস্থানের ভেতর দিয়ে একটা জনগোষ্ঠীকে একটা এটার ভেতরে নিয়ে আসা। আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের উদ্যোক্তা সৃষ্টি। এই কাজগুলো সরকার করার আসলে চেষ্টা করছে, যাতে জনগণের ভেতরে আসলে বৈষম্যটা দূর হয়। ফলে জনগণের ভেতরে যখন বৈষম্যটা দূর হবে, সেটাই আসলে প্রকৃত অর্থে সরকারের এই বৈষম্য চেষ্টাতে আনা। আসলে অগ্রগতি কতটা দেখছেন? আমি মনে করি যে এখনো পর্যন্ত বিচার করার সময় হয় নাই, কারণ এই কাজগুলো কেবল শুরু হয়েছে। ফলে আসলে আমরা 2-3 বছর পরে এটার বিচার করতে পারবো যে কতদূর এগোলো এবং আসলে সত্যিকার অগ্রগতি কতটুকু, নাকি বাংলাদেশের বাকি সমস্ত কিছু যেমন কথার কথা থেকে যায় সেরকম কথার কথা থেকে যাবে, সেটা আমরা পরে বিবেচনা করতে পারবো। কিন্তু এটা শুরু করেছে এবং সরকারের যে এই যে একটা মানুষ কেন্দ্রিক, প্রকৃতি কেন্দ্রিক উন্নয়নের যে ধারণা সরকার নিয়ে এসছে, আগে যেরকম অবকাঠামো কেন্দ্রিক উন্নয়নের যে ধারণা ছিল, তার বদলে যে পরিবর্তনটা ঘটেছে, এটাকে আমি মনে করি এটা একটা পজিটিভ দিক, যে আছে এই দিকে সরকার যেতে চায়। এখন সরকার দল এবং বিরোধী দলের জায়গা থেকে আমি কিছু কিছু ক্ষেত্রে মনে করি যে ধরেন কিছু আচ্ছা, আমার কাছে মনে হয় যে এইগুলো আসলে কেমন যেন আবদার মতো শোনায়। যেমন ধরা যাক যে বিশ্ববিদ্যালয়ের ভিসি কে হবেন, এখানে আসলে বিরোধী দলের দাবি করা উচিত কি, যে আসলে গণতান্ত্রিকভাবে যাতে নির্বাচিত হয়ে আসবেন ভিসি, সেভাবে হয় সেটার ব্যবস্থা করা। এখানে আমাদের কতজন থাকলো আর ওনাদের কতজন থাকলো, এইটা তো আসলে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের চাওয়া হইতে পারে না। ফলে ধরেন একইভাবে এই যে
নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনটা যাতে দ্রুত হয় সেটার জন্য ওনারা কথা বলবেন। তা না করে ওনারা এখানে প্রশাসক কেন বিএনপি থেকে হলো, অন্য দল থেকে কেন হলো না, বা নিরপেক্ষ থেকে কেন হলো না, সেটা নিয়ে আলাপ করছেন। এটা তো আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পজিটিভ বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে এখানে সকল পোস্ট এটা নির্বাচিত হতে হবে, এবং নির্বাচিত হওয়াটা গণতান্ত্রিক পরিসরটা বৃদ্ধি করার ভেতর দিয়েই আসলে বৈষম্যহীনতার জায়গায় আমরা জি, পৌঁছতে পারবো। সরকারি দলের যেরকম অগ্রগতি নিয়ে আপনাকে প্রশ্ন করছিলাম, সেই ক্ষেত্রে বিরোধী দলের সহযোগিতা নিয়ে সবসময় প্রধানমন্ত্রী কথা বলে থাকেন, বিরোধী দল সহযোগিতা প্রয়োজন, বিরোধী দলও বলছে আমরা সহযোগিতা করছি। সেই ক্ষেত্রে বিরোধী দলের কি পর্যাপ্ত সহযোগিতা দেখছেন? খুব বেশি দেখছি না আমি। মাঝে মধ্যে মনে হচ্ছে যে ধরেন কিছু কিছু সময় মনে হচ্ছে যে আচ্ছা তারা সহযোগিতা করতে চান, তাদের কথাবার্তায় মনে হচ্ছে। আবার বিরোধী দল বলতে আমি আসলে মানে জামায়াত ইসলামীকে যেমন বোঝাচ্ছি, এনসিপি কেও বোঝাচ্ছি, নিশ্চয়ই। কারণ তারা উভয়ই আসলে পার্লামেন্টে আছেন, এবং কখনো কখনো মনে হচ্ছে তারা মানে এক্সপেরিমেন্ট করছেন আর কি, যে কোনটা বিরোধিতার মানে জায়গা হিসাবে ভালো, কনস্ট্রাকটিভ বিরোধিতা নাকি অন্যের নামে সারাক্ষণ মানে ব্যাশিং করা, নাকি আসলে বোমা ফাটানো ধরনের বিবৃতি দেওয়া। এই যে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করছেন, আমার কাছে মনে হয় যে এত এক্সপেরিমেন্টের দরকার নেই। বাংলাদেশটা আমরা একটা দীর্ঘ মানে 17 বছরের একটা মানে কি বলা যায় ধ্বংসের মুখোমুখি থেকে আসলে দাঁড়াচ্ছি। সেইখান থেকে যদি আমাকে উত্তরণ ঘটাতে হয়, তাহলে এই সময়ে একটা জাতীয় পুনর্গঠনের কাজ করতে হবে। এখানে কে কত মানে পার্সেন্টেজ, সেটার চেয়ে তো বড় কথা হচ্ছে আসলে সকলের অংশগ্রহণটা নিশ্চিত করা। এখানে ধরেন আপাতত ধরেন আপনি জনগণের জায়গা থেকে ধরেন জাতীয় সরকার যদি হতো, সেখানে আপনি হয়তো এটা দাবি করতে পারতেন যে আচ্ছা আমাদের পার্সেন্টেজ হচ্ছে কত, অমুকের পার্সেন্টেজ হচ্ছে কত। এখানে যেটা দাবি করা দরকার সেটা হচ্ছে যে জনগণ আসলে কতটুকু পাচ্ছে, এই জায়গায় প্রধান মনোযোগের জায়গা থাকা দরকার। জি, এই জনগণ কতটুকু পাচ্ছে এটি নিয়ে আমরা আসবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই, স্বল্প উত্তর নিব। সেটি হচ্ছে সংবিধানের 19-এর 3 অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে নারীর অংশগ্রহণ ও সুযোগের সমতার অঙ্গীকার করা হয়েছে। যেহেতু আমরা সংরক্ষিত নারীর আসন নিয়ে কথা বলছিলাম, সেই ক্ষেত্রে সংবিধানে থাকলেও যেই সংবিধান নিয়ে সংশোধন নিয়ে এত প্রশ্ন, এত সমালোচনা, এত আলোচনা, সেই সংবিধানে এই বিষয়টি যেহেতু আছে সেটি আসলে বাস্তবায়ন হলো না কেন? আপনি যদি একদম ছোট্ট করে আমাকে। আচ্ছা আমি বলি যে একটা সংবিধানে ধরেন অনেকগুলো মূলনীতি থাকে, মূলনীতি কিন্তু আসলে আইন দ্বারা বাস্তবায়নযোগ্য নয়। ওখানে সংবিধানে এটাও লেখা আছে আইন দ্বারা বাস্তবায়নযোগ্য কোনটা, যেটা ক্ষমতা কাঠামোর ভেতরে থাকে। এবং ক্ষমতা কাঠামোর ভেতরে যেটা আছে সেখানে আপনি তো নারীদেরকে ডিরেক্টলি ইলেকশনের যে জায়গাটা, সেখানে দলগুলো থেকে কত নমিনেশন দিয়েছে যদি এটা দেখেন, ডিরেক্টলি মানে বিএনপি কত পার্সেন্ট দিয়েছে, 3.4% তাদের টোটাল মানে যে জামায়াতে ইসলামী কত দিয়েছে, 0%। তাইলে এই যে এই জায়গাটা ধরেন নারীরা সরাসরি নির্বাচনের জন্য কতজন পাচ্ছে, সেটাতেই প্রথমত বৈষম্য তৈরি হচ্ছে। দ্বিতীয় মানে রাজনৈতিক ক্ষেত্রে ধরেন আপনি যদি সম্পত্তির অধিকারের কথা বলেন, সম্পত্তির অধিকারের ক্ষেত্রে ধরেন মানে অনেকেই আমাদেরকে এটা অনেকবার বলেছেন যে ইসলামী নিয়ম অনুসারে তো সম্পত্তির অধিকার নারীদের অর্ধেক পাওয়ার কথা। তাহলে অর্ধেক পেলে তারা কত পার্সেন্ট সম্পত্তি পাওয়ার কথা? 33% সম্পত্তির মানে স্থাবর সম্পত্তির মালিক নারীদের থাকার কথা, কেন 4% আছে? তাহলে ইসলামের নিয়মকে মানা হচ্ছে না। এইগুলো হচ্ছে মানে ধর্মের ধোয়া তুলে নারীদেরকে নানাভাবে করা হয়, আবার অন্য সময় অন্য কিছু ধোয়া তোলা হয়। মানে ধরেন কোন সময় যোগ্যতার ধোয়া তোলা হয়, কোন সময় ধোয়া তোলা হয়। বাংলাদেশে নারীরা কি যোগ্যতার স্বাক্ষর রাখছেন না? রাখছেন। তাহলে এই যে বিভিন্ন জায়গা থেকে নারীদেরকে আসলে বিভিন্নভাবে এই যে সংবিধানে এগুলা প্রিন্সিপাল আকারে আছে, কিন্তু এটাকে যদি আইনে করতে হয় তাহলে আসলে সমস্ত স্তরে, বিশেষত আমি মনে করি রাজনীতির ক্ষেত্রে নারীদের এই অংশগ্রহণের জায়গাটা, সরাসরি রাজনীতিতে অংশগ্রহণের জায়গাটাকে বাড়াতে হবে। এবং সেটার জন্যই আমরা এবার দাবি করেছিলাম যে 100 আসনে নারীদের সরাসরি যাতে নির্বাচিত হয়ে আসতে পারেন সেটার ব্যবস্থা যাতে থাকে। কিন্তু এটা কোনো দলই রাজি হন নাই, মানে বেশিরভাগ দল আর কি, কোন দল রাজি হন নাই বড় ঠিক হবে না। 100তে উন্নীত করলে মনে হয় এই যে দ্বন্দ্বটা পুরো বিষয় নিয়ে সেটি আসলে তখন 3টা আসনে একটা করে একজনকে করা যেত। এবং সেটা যেটা করা যেত যে যদি সরাসরি নির্বাচনের ভেতর দিয়ে আসতেন তখন তাদের অধিকার বোধটাও অনেক বেশি হতো। এখন ওনারা যেটা দাবি করতে পারছেন না, তখন জোর দিয়ে দাবি করতে পারতেন যে আমরাও তো জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, আমরা 3টা আসনের জায়গা থেকে নির্বাচিত হয়েছি। আপনি যেটা বলেছেন এটাও একটা বৈষম্য, কারণ আমি কেন 3টা আসন থেকে জিতে আসবো?
না এটার মানে বৈষম্য আমাকে মানে তাহলে আপনি তো সেটা একই হলো। আপনি দেখেন আপনি সিটি কর্পোরেশন নির্বাচনে এটা আমি আপনাকে এই বলি- বৈষম্য আমি বলি এই সব বৈষম্য দূর করার খুবই সহজ উপায় আছে। না, সিটি কর্পোরেশন আপনি নির্বাচনে রোটেট করেন, কি হয়? সিটি কর্পোরেশনে একজন না, নারীকে আপনি- 3টা আসনে করতে আপনি হয়। শুনেন, আপনি যদি রোটেট করেন, আপনি এক আসনেই নির্বাচন করবেন, হ্যাঁ, এর পরের বার অন্য আরেকটা আসনে ওই মহিলা মানে নারীদের নির্বাচন হবে। এরকম করে যদি আপনি রোটেট করেন তাহলে এটার বলে সানসেট অপশন পুরুষদের হয় কেন- হচ্ছে পুরুষদের ক্ষেত্রে কেন নয়? হ্যাঁ, তাহলে পুরুষদের ক্ষেত্রে কেন নয়? এই যে একটা আপনি যেখানেই যান না কেন আপনাকে মানে এইখানে একটা জায়গা, সেক্ষেত্রে আমি বলি যে সেক্ষেত্রে city আপনি corporation আপনার নির্বাচনে- বিপক্ষে দাঁড়াচ্ছেন আর কি। না, আমি আপনার পক্ষে, আমার পক্ষে আপনি বলছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আমি বলছি যে সিটি কর্পোরেশন নির্বাচনে কি হচ্ছে, একজন নারী 3টা সিটে ইলেকশন করছে, একজন পুরুষ একটা আসনে। তারপর নির্বাচিত হওয়ার পর তাকে লিখতে হচ্ছে সংরক্ষিত, তারপর তাকে লিখতে হচ্ছে সংগৃহীত। একটা নারী 3টা আসনে দৌড়ানো। আমার কথাটা এখন আমি এই যে- শেষ করি আর কি, হ্যাঁ, যা, thank শেষ you. করি যে আমি ঠিক আছে। বলছি যে এরকম যদি আপনি 300টা আসনে নারীদেরকে নির্বাচিত করার ভেতর দিয়ে নারীদের যে রাজনীতিতে অংশগ্রহণের যে ধারটা সেটা যখন হবে তখন আপনি নারী আসন আলাদাভাবে আসলে রাখারই দরকার হবে না। এখন এটা যেটা রাখা দরকার হচ্ছে সেরকম আসলে দরকারই হবে না, কারণ তখন আপনি কি এখন টেলিভিশনে নারী কোটায় আপনি তো আর যুক্ত হচ্ছেন না, জি। আপনার যোগ্যতায় যুক্ত হচ্ছেন, সেইভাবে সংসদেও আসবে। সেরকম জায়গাটা তৈরি করার জন্য আমাদের আসলে পথটা তৈরি করতে হবে। যখন পথটা তৈরি করা হয় তখন অনেক ধরনের বাধা বিপত্তি আসে এবং তখন অনেক ধরনের অপশন আসলে চিন্তাও করতে হয়। জি, কর্নেল আব্দুল বাতেন, বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে সবসময় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে বৈষম্য হয়। এই বিষয়টি নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, সেটি নিয়ে আপনার কাছে আসবো। একটি বিরতি নিয়ে ফিরছি, সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। জাতীয় সংসদে অভিযোগ এনেছেন এনসিপি সংসদ সদস্য আক্তার হোসেন এবং আব্দুল হান্নান মাসুদ। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিবুল বলেছেন, মন্ত্রণালয়ের বরাদ্দ রাজনৈতিক বিবেচনায় নয়, চাহিদা ও প্রয়োজনের ভিত্তিতে দেওয়া হয়। অর্থাৎ আপনাদের যে অভিযোগ করা হয় যে প্রায় সরকারি দলকে বরাদ্দ দেওয়া হয়, বিরোধী দলকে সেটা দেওয়া হয় না, বা এই যে বৈষম্য নিয়েও এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেই ক্ষেত্রে ত্রাণমন্ত্রী যেমনটা অস্বীকার করেছেন, তাহলে এই যে অভিযোগের ভিত্তি বা কি, এটার যৌক্তিকতা নিয়ে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। ত্রাণমন্ত্রী মহোদয় যেটা বলেছেন সেটাও ঠিকই বলেছেন, কারণ এটা নির্ধারণ করবে কে কোথায় কি চাহিদা আছে, সেটা তো একজন প্রতিনিধি নির্ধারণ করবে, নির্বাচিত প্রতিনিধি। এখন ওনারা যেভাবে দিয়েছে সেটাকে ওনারা মনে করছেন যে ওই জায়গার এটাই প্রয়োজন। বৈষম্য যে আছে, আমার কাছে একটা পরিসংখ্যান আছে, এটা 3 জুন বা একটা মানে ওই জুনের পরে, কিন্তু জুনের 3 তারিখের পরেও অ্যাকচুয়ালি মে মাস পর্যন্ত যে সব এমপি পেয়েছেন 25শে মার্চ তারিখে 30 লাখ টাকা জনপ্রতি 30 টন চাল। তারপরে এপ্রিলে 30শে এপ্রিল সরকার দলীয় এমপি পেয়েছেন 85 লাখ টাকা ও 90 টন চাল গম, কিন্তু এটা কিন্তু বিরোধী দলের এমপিরা পায়নি। তারপরে সরকার দলীয় নারী এমপি পেয়েছেন 30 লাখ টাকা 40 টন গম, কিন্তু এটা কিন্তু বিরোধী দলের সদস্যরা পায়নি। আচ্ছা, আমিও তো বিরোধী দলের একজন সদস্য, বিরোধী দলের সদস্য হিসাবে আমি পেয়েছি ওই 30 লক্ষ টাকা, যেটা কাবিটা আর কি, কাজের বিনিময়ে টাকা, আর ওই এককালীন থোক বরাদ্দ পেয়েছি 10 লক্ষ টাকা। আর ওই যে আপা একটা কথা বলছেন, কেউ কেউ যোগাযোগ করে নিয়েছে, আমি পরে অবশ্য যেহেতু ওই এটা হয়তো অনলাইন বলা ঠিক হবে না, যোগাযোগ করে মানে 10 হয়তো পরে আমিও পেয়েছি, সেটা হলো ঈদুল আজহার প্রয়োজন অনুযায়ী। এছাড়াও যে দেখেন এখানে কিন্তু একটা জিনিস, এই সরকারি দলের ওই পুরুষ এমপিদের সঙ্গে যদি মহিলা এমপিদের আপনি তুলনা করেন তাহলে কিন্তু এখানে একটা বৈষম্য পরিষ্কার আছে। আচ্ছা, হ্যাঁ, এই আমার কাছে আরও কিছু তথ্য আছে। সামগ্রিকভাবে যদি আমরা বলি, আরেকটা বৈষম্যের কথা বলি আমি, মসজিদের বরাদ্দ সরকারি দল পেয়েছে 50 লক্ষ টাকা, আর প্রধানমন্ত্রী তহবিল থেকে 50 লাখ সব সরকারি দলের জন্য, মোট 1 কোটি টাকা পেয়েছে মসজিদের জন্য। আর বিরোধী দলের এমপিদের জন্য এই সিটি কর্পোরেশন বাদে বাইরে 30 লক্ষ টাকা করে দিয়েছে। যেমন আমি সিটি কর্পোরেশনের ভিতরে হওয়ার কারণে আমি কোনো টাকা পাইনি মসজিদের জন্য। এখন
এই যে মানে মসজিদে টাকা বন্টনের ক্ষেত্রেও কিন্তু বৈষম্য হয়েছে। মসজিদে তো প্রয়োজন সব জায়গায় আছে, সব জায়গায় মানুষ আছে। যেখানে নতুন মসজিদের প্রয়োজন নাই কিন্তু সেখানে সংস্কারের প্রয়োজন আছে, সেখানে রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে। এগুলো হয়েছে। এখন কিসের ভিত্তিতে হয়েছে, কিসের বিবেচনা হয়েছে আমরা জানি না, বাট দৃশ্যমান যেটা সেটা বলা হচ্ছে। দৃশ্যমান বিষয়টাকে তো বলতে হবে। আচ্ছা, এই যদি এরপরে সুযোগ না আসে, আমার আরেকটা কথা আছে, জি বলেন। আমি সেটা একটু বলি। সেটা কিন্তু মানে ভয়াবহ বিষয়। জি বলেন। সেটা হলো ঢাকায় 20টা আসন মোট। ক্রীড়া সামগ্রী বিতরণ হয়েছে, এই যে স্বাক্ষর করা আছে, এই যে চিঠি আছে স্বাক্ষর করা। এখানে আমার মাননীয় এই ক্রীড়া প্রতিমন্ত্রী হচ্ছেন আমার আসনের, সব আসনকে দেওয়া হয়েছে, ঢাকা 16 আসনের জন্য কোনো বরাদ্দ নাই। বুঝতে পেরেছেন? এখন মানে আমি জানি না, হয়তোবা উনি আলাদাভাবে তুলে ওনার নামে বরাদ্দ করেছেন, কিন্তু এমপি হিসেবে আমাকে দেওয়া হয় নাই। বাট ওইটাও আমি এখন পর্যন্ত জানি না, হয়তো উনি দিয়েছেন বা দেন নাই বা দিবেন। আর এই ঢাকা 5-এ নাই কারো জানি না, ঢাকা 11-তে। ঢাকা 11 হচ্ছে আমাদের চিফ হুইপের আসন। তো এইটা তো একটা একেবারে মানে অফিসিয়াল ডকুমেন্ট যে আমার আসনে দেওয়া হয়নি। অনেকগুলো জিনিস দিয়েছে, হয়তো আপাও পেয়েছেন। ফুটবল 100টি, ভলিবল 25টি, ভলিবলের নেট 10টি, ব্যাডমিন্টন র্যাকেট 60টি, এরকম অনেকগুলো আইটেম পেয়েছে, কিন্তু একটা আইটেমও আমার আসনে আমার মাধ্যমে বা দেওয়া হয়নি। তো এগুলো তো আছে, রাজনীতিতে এগুলো আছে, এবং এই বাস্তবতাটাই আমরা বলার চেষ্টা করতেছি। একেবারে যে বিষয়গুলো অমূলক তা না। সরকারি দল বিরোধী দলের মধ্যে তো চিন্তাভাবনার মধ্যে পার্থক্য আছে, কথাবার্তার মধ্যে পার্থক্য থাকবে। তারপরে কিছু এখানে আরেকটা সমস্যা হয়েছে, এই সরকারি দলের সংরক্ষিত আসনের মহিলা এমপিদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বিরোধী দলের এই আসনের বিপরীতে এই সংরক্ষিত মহিলা এমপিরা এখানে কাজ করবেন। কর্নেল আব্দুল বাতেন, এই বরাদ্দ নিয়ে যেহেতু একটু আপনি পরিসংখ্যান বলছিলেন, সেই ক্ষেত্রে আরেকটি সংবাদ যেহেতু এসেছে, আমি সেইটা ধরে যদি আপনাকে বলি, যশোরের কেশবপুরে মসজিদের ইমাম ও খাদেমের নাম পরিবর্তন করে সরকারি সম্মানী ভাতার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগে জুই জামায়াত নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি পাওয়া নেতারা হলেন উপজেলার পজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল, একই ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মোতাল্লেব মোল্লা। সেই ক্ষেত্রে বরাদ্দ যদি দেয়াই হয়, লাভ কি আসলে? সেখানে দুর্নীতি তো থাকছেই। কতটুকু সত্য আমি জানি না, কারণ এই খবর আমি এটা জি অব্যাহতি দেয়া হয়েছে। সেই ক্ষেত্রে সংবাদ মাধ্যমে কতটুকু সত্য, জামায়াতের বিরুদ্ধে খবর করা তো আমাদের এটা একটা চিরাচরিত নিয়ম। কি নিয়ম? চিরাচরিত নিয়ম। এই মানে গত 50-55 বছর থেকে, ওই যে আমি এই কোথায় যেন বলছিলাম, যা কিছু হয় কেষ্টা বেটাই চোর। এখন টুপিওয়ালা লোক অপরাধ করলে জামাত অপরাধ করেছে। সেক্ষেত্রে তো সরকারি দল একই প্রসঙ্গ তুলতে পারে, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো গণমাধ্যমে আসে সেগুলো আমি এটার সঙ্গে একমত পোষণ করি না, দ্বিমত পোষণ করি না, আমি এটার কোনো জবাবও দিতে চাই না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই খবরটা সত্য নাও হতে পারে। কিন্তু যদি সত্য নাই হয়, মানে একটি দৈনিক ইমামকে বাদ দিয়ে আরেকজন লোক কিভাবে তার নাম দেবে? একটি দৈনিক গণমাধ্যম, একটি পত্রিকা যেটি দৈনিক, সেই পত্রিকা কেন নাম উল্লেখ করে মিথ্যা খবর প্রচার করবে? এটি তো হাজার হাজার মিথ্যা খবর আছে দৈনিক পত্রিকায়। দৈনিক পত্রিকা মানে আপনারা তো মানে মিথ্যা খবর হলে আইনি ব্যবস্থা নিচ্ছেন না কেন? সবচেয়ে সার্কুলেশন বেশি বলে দাবি করা হয়, দিলেও যেহেতু বরাদ্দ নিয়ে সবচেয়ে সার্কুলেশন বেশি বলে দাবি করা হয় যে দৈনিক পত্রিকাটি, তারা বিখ্যাত হচ্ছে জামাতের বিরুদ্ধে মিথ্যা নিউজ করার জন্য। সব সময় একে চোখ বন্ধ করে বলা যায়, কোনো কিছু হলে আগে এটা জামাতের উপর দোষ। কিন্তু সেই ক্ষেত্রে তো গণমাধ্যমগুলোতে সরকারি দলেরও নানা নেতার বিরুদ্ধে কিছু খবর প্রকাশ হয়, সেগুলো তো দেখার বিষয় আছে। সেগুলো কি মিথ্যা? সেগুলো তো দেখার বিষয় আছে। মানে এই কতগুলো মিডিয়া আছে, খবর হলেই তো লাভ দিয়ে পড়া যাবে না। কিন্তু দৈনিক একটি পত্রিকায় এসেছে, সেটি মিথ্যা। বাট এটা আমার কাছে এটা কোনো সেন্স ক্যারি করে না যে একজন মসজিদের ইমামকে বাদ দিয়ে কোনো নিজের নাম আচ্ছা, আরেকটা কথা আমি আপনাকে বলি, এটা আপা হয়তো স্বীকার করবে, ভাইও স্বীকার করবে, যেহেতু রাজনীতি সচেতন মানুষ। জামাতের কোনো লোকের পক্ষে কোনো ইমাম মুয়াজ্জিনের নাম ঢোকানো এবং বাদ দেওয়ার কোনো সুযোগ ছিল না।
সব কিছু করা হয়েছে সরকারি দলের তত্ত্বাবধানে। এটাই হওয়ার কথা। যেমন আমার আসনে যেটা হয়েছে সিটি কর্পোরেশনের মাধ্যমে হয়েছে, অন্যান্যখানে যেটা হয়েছে আমি জানি না, ওখানে হয়তো ওই জেলা পরিষদের মাধ্যমে হয়েছে। সেখানে কারো পক্ষে নাম বাদ দিয়ে, প্রকৃত ইমামের মুয়াজ্জিনের নাম বাদ দিয়ে নিজের নাম ঢোকাবে, এইটা আমার মনে হয় না। জি, শিরিন সুলতানা, একই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই। এই যে যেটি নিয়ে আসলে সংসদে উত্থাপন করা হয়েছে যে অভিযোগ, সেটি নিয়ে আবার যদি আমি একটু উল্লেখ করতে চাই। এনসিপি সংসদ সদস্য আক্তার হোসেন অভিযোগ করেন, গত 30 এপ্রিল ত্রাণ মন্ত্রণালয় থেকে 85 লাখ টাকা 90 টন চাল গমের যে বরাদ্দ দেওয়া হয়েছে তা শুধু সরকারি দলের সংসদ সদস্যদের আসনে গিয়েছে। তিনি বলেন দুর্যোগ কিন্তু সরকারি দল, বিরোধী দল দেখে আসে না। সেক্ষেত্রে তার এই অভিযোগকে আপনি কতটা আমলে নেবেন, বা তার এই অভিযোগের সত্যতা কতটুকু? না, সংসদে তাৎক্ষণিকভাবেই কিন্তু এটার উত্তর দেওয়া হয়েছে, যে আমার ভাই যেমন বললেন যে ওনারা, হ্যাঁ, ওরা যেটা বলেছে মানে ওদের অভিযোগ হচ্ছে বেশি দিয়েছে, কিন্তু উনিও কিন্তু বলেছেন যে উনি বরাদ্দ পেয়েছেন। হ্যাঁ, তো এখন আমার ভাই যে বললেন যে আপনি যদি এখন সরকারি দলের বিরোধী দলের সব কিছু যে সমান রেখে কাজ করা, এটা কিন্তু কখনই হয়নি, হবেও না। আমার দলের নেতাকর্মীদের বা আমার প্রধানমন্ত্রীর কিছু ওয়াদা আছে, আমার দলের কিছু ম্যানিফেস্টোতে কিছু আমার কিছু ওয়াদা আছে, আমার পার্সোনাল কিছু ওয়াদা আছে, সেটা কিন্তু আমি আবার পূরণ করার জন্য আমাকে কিছু সহযোগিতা দলের এই 31 দফা বাস্তবায়নে তো আমাকে দিয়ে করবে, আমার নির্বাচিত সংসদ সদস্য দিয়ে করবে, সেটা তো আমাদের মাধ্যমে হবে। সেখানে একেবারে সমান সমান না হলে বরাদ্দ কিন্তু পাচ্ছে তারা। পরবর্তীতে কিন্তু আবার সংসদে পরে বলেছে যে না, আমরা বরাদ্দ পেয়েছি, কিন্তু ওই পরিমাণ পাইনি। অর্থাৎ সরকারি দলের যে পরিমাণ, সেই পরিমাণ পাই, কিন্তু তারা পেয়েছে, অর্ধেকের বেশি পেয়েছে। ভাইও সেটা বলেছেন। আর যে মসজিদের কথাটা আপনি যে বললেন না, মসজিদ থেকে ভাই আপনার বরাদ্দ পাননি, আপনি তো পেয়েছেন, 1 টাকা পাননি, কিন্তু অন্যরা কিন্তু পেয়েছে মসজিদে বরাদ্দ। এটা তো আপনার মসজিদের জেনারেল সিটের জন্য। ও হ্যাঁ, সে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কিছু কিছু বরাদ্দ আসছে আপনার গ্রামীণ কাঠামো উন্নয়নের জন্য, কিছু কিছু বরাদ্দ আসছে গ্রামীণ কাঠামো উন্নয়নের জন্য, যেটা পৌরসভা আর ইয়েতে আপনার পৌরসভাও দিতে পারবো না, আবার সিটি কর্পোরেশন দিতে পারছে না, সেটা কিন্তু গ্রামীণ কাঠামো উন্নয়নের জন্য, অর্থাৎ সদরগুলোতে পাবে, আবার সদরের পৌরসভাগুলোতে পাবে না। তো সে কারণে উনি হয়তো সিটি কর্পোরেশনে পায়নি, কিন্তু যারা গ্রামীণ এলাকায় আছেন তারা কিন্তু পাচ্ছে। মসজিদের উন্নয়ন, তারপরে আপনার খেলার মাঠের উন্নয়ন, এগুলো কিন্তু আমরা একজন সরকারি দলের এমপি, বিরোধী দলের এমপি প্রায় সমান সংখ্যক বরাদ্দই পাচ্ছে। আমার মহিলারা পাচ্ছে, মহিলা সাংসদরা পাচ্ছে, কিন্তু আমি যেহেতু ঢাকায়, আমি খুব বেশি পাচ্ছি না। সদস্য পায় নাই 50 লাখ টাকা পল্লী অবকাঠামো উন্নয়ন, এটা সেটা তো আমি বললাম যে আমাদের কিন্তু কিছু কিছু বরাদ্দ হয়তো দিতে পারে। তারপর প্রধানমন্ত্রী বলেছেন যে লাস্ট আমাদের বিদায়ী যে আমাদের সংসদ শেষ হলো, সেদিন কিন্তু প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে ঠিক আছে, আমাদের যে বৈষম্য আছে আমি এটা পূরণ করবো, যে কারণে জনগণের জন্য, আমাদের ভোটাররাও জনগণ। হ্যাঁ, সে তো অবশ্যই, না তা তো অবশ্যই আপনাদের, এবং আপনাদের এলাকায় যে আমাদের যে বিএনপির প্রার্থী আছে তাকেও কিন্তু আমরা সহযোগিতা করার জন্য আমাদের কাজ দিচ্ছে, তারাও কিন্তু বসে নেই, কাজ কিন্তু করছে। হ্যাঁ, তারাও জনগণের কাছে কিছু ওয়াদা দিয়েছিল। আসলে এখানে আপনি পুরো যেটা বলছেন যে আপনার হয়তো ক্রীড়ামন্ত্রী যেটা করেছে, ক্রীড়ামন্ত্রী এমন হতে পারে যে তিনি হয়তো দিয়েছেন আমাদের কিন্তু যে ক্রীড়া সামগ্রী দেওয়া এখনো শেষ হয়নি, মাত্র শুরু হয়েছে, হয়তো ওনার বরাদ্দ আসবে, এতটুকু আমার ধারণা। আর যেটা চিঠিটা, এটা ওনার আসন বাদ দিয়ে বাকি সকলকে দিয়ে দিল, তাহলে হয়তো ওনার আসন উনি দিয়েছে, হয়তো আপনাকে যোগাযোগ করতে হবে, আমি ধারণা আপনাকে যোগাযোগ করতে হবে। আর মসজিদ ইমামের কথা যেটা বলেছেন আমার আপু, যেটা বলেছেন সেটা কিন্তু অস্বীকার করার কোনো জন্য নেই। কারণ ওইখানে যশোরের বিষয়টা সেখানে কিন্তু ইমাম সাহেব সে মসজিদের ইমামও বলেছে যে আমাদের কাছে পর্যন্ত আমাদের ফর্ম নিয়ে আসেই নেই। জামাত ইসলামের ওখানে খুব সম্ভবত জামাত ইসলামের সাংসদ, সেখানে উনি কিন্তু আসেন। এবং ইতিপূর্বে কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় কিন্তু আমরা আরেকটা আপনার নীলফামারীতে জামাতের সাংসদ আপনারা দেখেছেন যে ওই আপনার যে সমাজ কল্যাণের যে বরাদ্দ, সেই বরাদ্দ তার নিজের মেয়েকে দিয়েছে এবং 2বার দিয়েছে, তার বাবার নাম পরিবর্তন করে, এটা কিন্তু পরবর্তী স্বীকার করেছে। অন্য জায়গায় নীলফামারী না, আপনাদের যে কোনো একটা জায়গায়, বুঝতে পেরেছেন যে আমাদের যে সমাজ সেবার যে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেখানে যে আপনার দুস্থদের জন্য সে বরাদ্দ কিন্তু ওনার মেয়ের নামে দিয়েছে। আবার আরেক জায়গা থেকে সাইকেল বরাদ্দ দেওয়ার কথা, সে সাইকেল সাধারণ জনগণকে না দিয়ে তিনি তার নিজের পরিবারে রেখেছে। এই ধরনের অভিযোগ কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে কিন্তু এসছে। জি, এই বিষয়ে আবুল হাসান রুবেল আপনার মতামত জানবো একটি বিরতি নিয়ে। ফিরছি, সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন।
ইকোনমিক্সের বৈশ্বিক অসমতা প্রতিবেদন 2026 সালে দেখা গেছে দেশের মোট সম্পদের 58% মালিকানার সবচেয়ে ধনী 10% মানুষের হাতে। এর মধ্যে দীর্ঘ 1% ধনীর কাছে রয়েছে মোট সম্পদের প্রায় 1/4 এবং 4.7% সম্পদের মালিকানা 50%-এর হাতে। অর্থাৎ দেশের যদি এই অবস্থা হয় তাহলে আসলে সরকার প্রশাসন সবই বদলাচ্ছে। 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা যেই বাংলাদেশের আশা করেছিলাম, প্রত্যাশা রেখেছিলাম, দরিদ্ররা যদি কোনো সুফল না পায় দিন শেষে, তাহলে আসলে সুফলটা পাচ্ছে কারা? ধন্যবাদ। মানে বৈশ্বিক যে কোনো সংকট, যে কোনো ধরনের মানে সমস্ত সময় দেখবেন যে আসলে সরাসরি ক্ষতিগ্রস্ত হয় কারা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারা। ধরেন আমাদের এখানে একটা মহামারী গেল, মহামারীর পরে দেখবেন যে বিপুল পরিমাণে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে গেল। হ্যাঁ, ধরেন একটা যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হলে সবচেয়ে বেশি মানে সম্পদ হারায় কারা? কিছু মানুষ সম্পদ লাভ করে, আর সম্পদ হারায় করা দরিদ্র মানুষরা। এটা হচ্ছে আসলে একটা ইকোনমিক্সের ল, যে আসলে আপনার কাছে যত আপনি নির্ধন হইতে থাকবেন, আসলে আপনি তলানিতে আস্তে আস্তে পড়তে থাকবেন, আর যত থাকবেন। তাহলে সরকারের এই ক্ষেত্রে আসলে খুব কেয়ারফুলি আসলে মানে ক্রাফট করা দরকার হচ্ছে আসলে পরিকল্পনাটা কিভাবে সে নিবে, সেটাই আসলে কাজ। একটা হচ্ছে যে কোনো মানে ধরেন একটা এই যে বৈষম্য মানে কমার ক্ষেত্রে এখানে লেবারের শেয়ার কতটুকু মানে মোট সম্পদে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আপনি যদি মানে এমনকি এটা সামগ্রিকভাবে অর্থনীতিরও গতিশীলতা আনার জন্য গুরুত্বপূর্ণ। ধরেন আপনি যদি একজন গার্মেন্টস শ্রমিকের বেতন বাড়ান, তাহলে কি হবে যে এই গার্মেন্টস শ্রমিকের বেতনের কিন্তু মাল্টিপ্লায়ার ইফেক্ট আছে। মানে মানে ধরেন একজন 100 জন গার্মেন্টস শ্রমিকের আপনি 100 টাকা করে বেতন বাড়ালেন, হ্যাঁ, বা 1000 টাকা করে বেতন বাড়ালেন। ধরেন ঈদের সময়ে সে পাঞ্জাবি কিনবে, ওই 100 জনই পাঞ্জাবি কিনবে একটা, তাহলে ওইটা অর্থনীতিতে সমস্ত জায়গায় প্রসারিত হয়ে যাবে। কিন্তু আপনি আরেকজনের কাছে একজনের 1 লক্ষ টাকা বাড়ালেও কিন্তু একই সমানই বাড়লো, কিন্তু সেটা ব্যবহৃত হবে না কিন্তু অর্থনীতিকে এইরকম বুস্ট করতে। তাইলে এই যে দরিদ্র মানুষের হাতে আসলে এই টাকাটা পৌঁছানো, এই পৌঁছানোর ব্যবস্থাটা কর্মসংস্থানের ভেতর দিয়ে করা, এটা সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আমি মনে করি। বাংলাদেশে 6 মাসে আমরা দেখেছি 62,000-এর বেশি এই জায়গায় আসছিলাম, এটা কিন্তু আসলে একটা ভুল পরিসংখ্যান। এবং সিপিডি এইটা একটা ভুল পরিসংখ্যান তুলে ধরেছে 2025 সালের পরিসংখ্যান। সেটা তার আগের যে 6 মাস, সেই 6 মাসের পরিসংখ্যান, সেটা ঢাকা ট্রিবিউনে প্রকাশিত হয়েছিল। সেই ঢাকা ট্রিবিউনের প্রকাশিত জায়গাটা থেকে সিপিডি তুলে ধরেছে, এরপরে সমস্ত পত্রিকা সবাই এটা ছেপে দিয়েছে, কিন্তু আসলে এটা তার তথ্যের উৎস যাচাই করে নাই। এই যে তথ্যের উৎস যাচাই না করে সিপিডির মতো একটা গবেষণা প্রতিষ্ঠান এটা ছেপে দিচ্ছে এবং বাকি সমস্ত পত্রিকা ছেপে দিচ্ছে, এবং সেটার উপরে ভিত্তি করে অনেক ধরনের বয়ানও তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই যে এটা আমি মনে করি যে বাংলাদেশে মানে এই যে গবেষণা, সাংবাদিকতা, সমস্ত কিছুরই প্রফেশনালিজম এবং আমাদের যে মান উত্তীর্ণ হওয়ার যে জায়গা, এই জায়গার প্রয়োজনীয়তাটা আমাদেরকে দেখায় আর কি, যে এখানে আসলে যে কোনো সংবাদপত্র বলেন, বস্তুনিষ্ঠতার জায়গার চাইতে অনেক ক্ষেত্রে আমি এখনো পর্যন্ত অনেক জায়গায় দেখছি যে শিকারী সাংবাদিকতা বলে যেটা আছে, সেই শিকারী সাংবাদিকতার প্রবণতাটা অনেক জায়গায় আছে। ধরেন আপনি এমন একটা ধরেন বক্তব্য দিলাম আমি হচ্ছে 40 মিনিটের ভেতরে হয়তো কোনো একটা জায়গায় আমি একটা খুবই হয়তো একটা ছোট মন্তব্য করে ফেলেছি, যে মন্তব্যটা আমার পুরো বক্তব্যের সঙ্গে যাচ্ছে না, কিন্তু ওই মন্তব্যটাকে হেডলাইন করা হলো এবং আমার বক্তব্যের মূল এসেন্সটা আসলে আর ওইখানে উপস্থাপিত হইল না। এটা কিন্তু অহরহ হচ্ছে, এবং এই অহরহ হওয়ার যে জায়গাটা, এই জায়গায় আমি মনে করি যে আমাদের যদি সত্যিকার অর্থে সাংবাদিকতায়ও আসলে বস্তুনিষ্ঠতা তৈরি করতে হবে, এবং এটাও গণতান্ত্রিক সংস্কৃতির জন্য দরকার। ধরেন এখন সাংবাদিকদের কাজের যে স্বাধীনতা তৈরি হয়েছে, সেই স্বাধীনতার সাথে সাথে এই বস্তুনিষ্ঠতাও একই সঙ্গে এটা ডিজার্ভ করে। দুইটার সম্মিলনেই বাংলাদেশ আসলে সামনের দিকে এগোতে পারে। জি, কর্নেল আব্দুল বাতেন, অঞ্চল ভিত্তিক বৈষম্য নিয়ে যদি একটু কথা বলতে চাই, সেই ক্ষেত্রে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তিনি বলেছেন, একনেকে অনুমোদিত হওয়া সত্ত্বেও ভাঙা কুয়াকাটা মহাসড়ক 6 লেনে উন্নীত করার জন্য নতুন বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়নি, অথচ দেশের গুরুত্বপূর্ণ এই 2 লেনের মহাসড়কে প্রতিদিনই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন মানুষ। যেখানে বিএনপির পক্ষ থেকে নিজেই এই কথা, বৈষম্যের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে সরকারের মধ্যেও কি বৈষম্য আছে কিনা, কি বলবেন? আচ্ছা, আমি ওই পূর্বের প্রসঙ্গটা সম্পর্কে আমার একটা মন্তব্য, সেটা হলো এটা কিন্তু খুব স্বাভাবিক, কারণ যারা দরিদ্র মানুষ তারা কিন্তু অর্থনৈতিকভাবে একেবারে প্রান্তিক পর্যায়ে বসবাস করে,
তো যে কোনো ধাক্কা মানে তারা অ্যাকচুয়ালি কোনো ধাক্কা সামলাতে পারে না। যে কোনো দুর্যোগ বা মহামারী হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় তারা। যেমন আমরা এখন শুনছি যে আমাদের কিছু কিছু গার্মেন্টস ফ্যাক্টরি হয়তো বা বন্ধ হবে, অথবা তো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হলে যে শ্রমিক সে কিন্তু একেবারে বেকার হয়ে গেল, বাট মালিক যে তার হয়তো অন্য অ্যাসেট আছে, বা ফ্যাক্টরি বন্ধ হলো কিন্তু তার তো অ্যাসেট তার হাতে রয়ে গেল। এভাবেই যারা এই যে বৈষম্য, যেটা অর্থনৈতিক বৈষম্য, এটা তো আছে এবং থাকবে। এটা যতটুকু সম্ভব আমাদেরকে কমিয়ে আনার জন্য চেষ্টা করা উচিত। আপনি যেটা বলছেন অঞ্চল ভিত্তিক বৈষম্যের কথা বললে, আমি উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্য অঞ্চলের বৈষম্যের তো কোনো শেষ নাই। তো আমাদের মোয়াজ্জেম হোসেন আলাল ভাই যেটা বলেছেন সেটা তো উনি তথ্যভিত্তিক বলেছেন, যে এটা বরাদ্দ মানে বাজেটে বরাদ্দ নেই, এটা মানে একনেকে পাস হয়েছে কিন্তু বাজেটে বরাদ্দ রাখা হয়নি। তার মানে এই অর্থ বছরে এই কাজটা হচ্ছে না। এখন সেটা অঞ্চল বিবেচনা হয়েছে কিনা উনি হয়তো মনে করেছেন অঞ্চল বিবেচনা হয়েছে, বাট নিশ্চয়ই সীমাবদ্ধতা আছে সরকারের। সরকারকে তো একটা নির্ধারিত বাজেটের মধ্যেই সব অ্যালোকেশন দিতে হবে উন্নয়নমূলক কাজের। তো অঞ্চলভিত্তিক বৈষম্য আছে আমাদের, বিশেষ করে আমরা তো মনে করি আমরা খুবই নেগলেক্টেড। জি, কর্নেল আব্দুল বাতেন, দুর্নীতির অভিযোগ বরাদ্দ নিয়ে কিছুক্ষণ আগে আপনি যেটা বলছিলেন যে এটা আসলে সত্যতা কতটুকু, আরো কয়েকটি বিষয়ে যদি আমি একটু উল্লেখ করতে চাই। শিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতে ইসলামের আমির হাসান আলীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। এটি একটি সংবাদ ছিল। আরেকটি সংবাদ ছিল বগুড়া শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আপনি বিএনপি দিয়ে ছাড় দেন, অন্য দল দিয়ে এনসিপি দিয়ে ছাড় দেন, তারা তো অস্বীকার করছে না। আপনি তো সব পুরো সংবাদটাকে অস্বীকার করছেন। তিনটা সংবাদ আমি আপনাকে বললাম, এই জন্য আমি আরো দুটো আপা যদি বলতো আপাকেও আমি বলতাম। আমি এই জন্য এই কথাটা বলছি যে জামাতের বিরুদ্ধে খবর করার মতো অনেক পত্রিকা একদম মুখিয়ে থাকে। কিন্তু আপনি নিজেই বললেন যে আপনি বাকিদেরকে নিয়েও সার্চ দেন, বাকিদেরটাও পাবেন। তো বাকিদেরকে নিয়েও তো নিউজ হচ্ছে। আমার প্রসঙ্গ কিন্তু এই একটাই। জি, আমি ওনাকে ওনার দলের বিরুদ্ধে যা যা অভিযোগ আছে ছিল স্পেসিফিক্যালি আমার কাছে এটা কোনো মিনিং ক্যারি করে না যে জেনুইন ইমাম এবং মুয়াজ্জিনকে বাদ দিয়ে কেউ নিজের নাম দেবে এখানে। এমনি বরাদ্দ আসছে, আপনি সাইকেলের কথা বলেছেন বা এই অন্যটা বলেছেন, করতে পারে। কিভাবে হয়েছে সেটা ভিন্ন ইস্যু। ওনার সম্মতিতে হয়েছে নাকি ওনাকে খুশি করার জন্য? উনি যেটা বলেছিলেন যে উনি ঢাকায় ছিলেন, ওখানে তালিকাটা সাবমিট করেছিলেন ওনার পিএস, খুশি করার জন্য করতে পারে। ওটা নিয়ে কিন্তু আমি কোনো মন্তব্য করি নাই। কিন্তু ওইটার ক্ষেত্রে আমার কাছে কেমন জানি মনে হয় যে এটা ভিত্তিহীন নিউজ হইতেও পারে। শিরিন সুলতানা, একদম শেষ পর্যায়ে আমরা এই অঞ্চল ভিত্তিক বৈষম্য নিয়ে যেখানে বলছিলাম যে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান উপদেষ্টা নিজেই আসলে বৈষম্যের কথা বলেছেন, সেই ক্ষেত্রে সরকারের মধ্যেও কি বৈষম্য দেখতে পাচ্ছেন কিনা, কেন? আপনি একটা কথা বলেছেন যে দরিদ্ররা পাচ্ছে না, এই কথা কিন্তু ঠিক না। যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু মানে এই যে বৈষম্যটা কমিয়ে আনার জন্য যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপর আপনার যে ইমাম মুয়াজ্জিনদের কার্ড, এটা কাদের জন্য করা হচ্ছে? বৈষম্য দূর এবং প্রান্তিক লোকজনের জন্যই তো করা হচ্ছে। ফ্যামিলি কার্ডটা কার পাবে? প্রান্তিক লোকরাই কিন্তু পাচ্ছে। কাজে এই যে বলছেন যে আমাদের এই সরকারের প্রধান দৃষ্টি কিন্তু ছিল যে আপনার প্রান্তিক লোকজনের অবস্থার উন্নয়নের জন্য। আর যে কথাটি বলেছেন আপনি যে ধরনের যে সিপিডির কথা তো ভাই বলেছেন, সিপিডি করেছে, তারপরে যে আমাদের জামাত ইসলামের আমাদের যে আজাদ ভাই, তিনি গতকাল বলেন যে এই সরকার আমলে 624 জন লোক গুম হয়েছে। হ্যাঁ, তো এই যে 624 জন গুম হওয়ার কথা বলেছে, এটা কিন্তু পরে আবার উনি কিন্তু স্বীকার করে যেটা আমি ভুল বলেছি। তো এটা কিন্তু হরহামেশা হচ্ছে সরকারের বিরুদ্ধে, এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র। আর যেটা আলাল ভাইয়ের কথা বললেন, আমি শুধু একটা কথাই বলবো, আলাল ভাইয়ের ওই রাস্তা 6 লেনের কথা বলা হয়নি, কিন্তু গতকাল হয়তো আপনারা খেয়াল করে থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন যে ভোলার সাথে আমাদের সংযোগ, স্থলের সংযোগ করা হবে। এটার জন্য কিন্তু আলাদা বরাদ্দের কথা বলেছেন। অর্থাৎ ভোলার সাথে যে ব্রিজটা হওয়ার কথা ছিল সেটা না করে উনি বলছে স্থলপথে ভোলার সাথে বরিশালে সংযোগ করে সেটা হবে। সেখানে কিন্তু ওই আপনার যে আপনার মেহেদিগঞ্জ, তারপরে আলাল ভাই যে কথাটা বলে, যে সড়কগুলোর কথা বলে, ওগুলো কিন্তু পড়বে। কাজেই আমি মনে করি যে ওনার এই ধারণাটা ঠিক। জি, আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ার সময়। এখন আপনার ভাববার, প্রশ্ন করার। আবারও দেখা হবে। শুভরাত্রি।